ভারতে যেমন আগে কখনো হয়নি যে সমস্ত প্রথম শ্রেণীর হোটেলগুলি একই ধরনের পোশাক পরা লোকদের থেকে বাঁচছে। এর কারণ জানতে হলে আমাদের শুরু থেকে দেখতে হবে এই পৃথিবীতে সবার প্রিয় জিনিস খাবার। সবাই নতুন নতুন জিনিস খেতে চায়। এই স্বপ্ন কিছু মানুষ পূরণ করতে পারে, কিন্তু কিছু মানুষের জন্য এটি অসম্ভব হয়। এই ভিডিওটি দেখুন। তাহলে এই মেয়েটি তার টাকা জমিয়ে একটি ছোট পিৎজা খাওয়ার জন্য এই বড় রেস্তোরাঁ গিয়েছে, কিন্তু তার পরা পোশাক দেখে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে, যেখানে সাধারণত ধনী লোকেরা যায়। বড় 5 স্টার রেস্তোরাঁ যায়, সেখানে অন্যদিকে গরিব লোকেরা ছোট রেস্তোরাঁ যায়। এখানে এই প্লেট 3000 টাকা, আমরা এই প্লেট 30 টাকায় পাই। পার্থক্য তো অনেক আছে, এটা আমি জানি, কিন্তু আমরা সবাই যদি মানুষ সমান হয় তাহলে আমাদের অধিকারও সমান। এই বিষয়টি জানার জন্য আমি একজন কৃষককে কাজে নিয়োগ করেছি। এই কৃষক 5 তারকা হোটেলে গিয়ে জিজ্ঞাসা করবে যে আমাকে তৃষ্ণা লেগেছে, পানি দিন। এই প্রশ্নের তাদের কি উত্তর পাওয়া গেল আসুন দেখি। তাদের পোশাক তো ঠিকঠাক আছে, ভিতরে যাওয়ার জন্য খারাপ নয়। হ্যাঁ, পানি চাই। পান করার পানি। স্যার, পানি আছে। বিছানা থেকে নাও। সেখানে ভালো দোকান এবং ওখানে যেতে হবে কি? হ্যাঁ, পানি। সবাই ছোট দোকান থেকে পানি কেনে, তাহলে কি পাবো? সুযোগ নেবে? হ্যাঁ। পানির জন্য কি 15-5 স্টার হোটেলে গিয়ে দেখুন। এটা তো ঠিক না। পানি চাইলে বলে না। আমি জিজ্ঞেস করলাম ভিতরে গিয়ে কি পান করতে পারি। ভিতরে যেতে নিষেধ করল। এই অপ্রত্যাশিত আচরণে মন ভারী হয়েছে। যে দেশে কৃষককে মহারাজা মনে করা হয়, সেই দেশে কৃষকের সাথে এমন আচরণ দেখে আকাশও গর্জন করতে শুরু করেছে। 1860 সালের একটি আইনের অনুযায়ী 5 স্টার হোটেলের সবাইকে, তারা গ্রাহক হোক বা না হোক, এমনকি তাদের জন্য বড় হোটেলে কান কিলানো হয়েছিল। তাই সেদিন আমরা সেই রেস্টুরেন্টে গিয়েছিলাম যেখানে তাদের নিষেধ করা হয়েছিল এবং সেখানে খাবার দেওয়া হয়েছিল। বড় হোটেলে কান কিলানো হয়েছিল। আমরা শুধু নেই এমন কিছু নেই। প্রথমে আমাদের টাকা চাই না স্যার। আমি তাদের রেস্তোরাঁ নিয়ে গেলাম, কিন্তু তা করার পরেও আমি সামান্যতম সন্তুষ্টি পাইনি। সেই দিন আমি নিজের সাথে একটি প্রতিজ্ঞা করেছিলাম যে 5 স্টার হোটেল মধ্যবিত্ত বা গরিবদের জন্য নয়। তাদের এই ভুল ধারণা দূর করে আমি এটা প্রমাণ করব। তাই আমরা যা কিছু করি তার ফলাফল বড় হওয়া উচিত, ভালো হোটেলের ভিতরে না আসা। দেওয়া তো কি হলো, আমরা একটি ফ্রি 5 স্টার হোটেল খুলব এবং কাজ শুরু হয়ে গেছে। এই ফ্রি 5 স্টার হোটেল শুরু করার জন্য আমাদের সাথে কে থাকবে তা জানার জন্য আমরা শহরের সব বড় 5 স্টার হোটেলটি দেখলাম এবং এর নাম ছিল ফালাকনামা প্যালেস। এখানে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কেউ ভিতরে ঢুকতে পারে না। যতই টাকা থাকুক তাদের কিছুই আসে যায় না। বুকিং না হওয়ার কারণে আমাকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু আমি ফোন করে ভর্তি হয়ে গেছি। এরপর আমার হায়দ্রাবাদ শহরের 2000 ফুট উপরে এই প্রাসাদটি দেখলে অন্যান্য সব 5 স্টার হোটেল আমাদের থেকে নিচে দেখা যাচ্ছে। এই হোটেলগুলোর মধ্যে এটি একটি। এতদিন ধরে আমরা যে জায়গাটি খুঁজছিলাম সেটি এখানে পারে। তাহলে আমি এই প্রাসাদের সম্পর্কে জানার জন্য সেখানে বিশেষজ্ঞের সাথে গোপনে দেখা করতে শুরু করলাম। আমি আপনাদের সাথে দেখা করে খুব খুশি হয়েছি। ফলকনমা প্রাসাদে একটি ভিডিও তৈরি করার ইচ্ছা জানিয়ে প্রাসাদের সম্পর্কে যাদের জানা আছে তাদের কাছে জানার অনুরোধ করেছি। এক সময়ে এটি বিশ্বের সবচেয়ে ধনী ষষ্ঠ নিজামের প্রাসাদ ছিল। এরপর যখন এই দেশ স্বাধীনতা পেল, তখন থেকে এখানে কেউ থাকে না। পরে এক বড় চুক্তিতে সেই নিজামের কাছ থেকে এই প্রাসাদটি 30 বছরের জন্য লিজ নেওয়া হয়। এই জায়গায় প্রতিটি পদক্ষেপে আপনাকে এখানে শত শত বছরের ইতিহাসের কাহিনী আছে, তাই সাধারণ পাসার হোটেলের তুলনা সবকিছু 10 গুণ বেশি দামি। আমাদের বার্তা এই স্থানের ইতিহাসকে শক্তি দেবে। আমি তাদের জিজ্ঞেস করেছিলাম আমরা কোথায় একটি ফ্রি 5 স্টার হোটেল খুলতে পারি। ডাইনিং 19 শতাব্দীর এই অদ্ভুত প্রাসাদে 101 অতিথিকে বসিয়ে খাবার পরিবেশন করার জন্য বিশ্বের সবচেয়ে বড় ডাইনিং হল এটি। বিশেষত্ব হল যে কোনো কোণ থেকে কথা বললে সব জায়গায় শোনা যায়। এখানে সোনা ও রূপার বাসনে খাবার পরিবেশন করা হয়। বড় বড় লোকেরা এখানে এসে খাবার খেয়েছেন। এই ঐতিহাসিক টেবিলে খাবার খেতে একজন অতিথিকে 30,000 টাকা খরচ করতে হয়। নজামের জন্য সেই সময় যেমন খাবার তৈরি করা হতো এখনও তেমনি তৈরি করা হয়। ভারতের প্রথম রাষ্ট্রপতি থেকে আজকের প্রধানমন্ত্রী পর্যন্ত অনেক বড় বড় লোকেরা এখানে খাবার খেয়েছেন। বড় বড় লোকেরা এখানে খাবার খেয়েছেন।
একজন সাধারণ মানুষকে এখানে বুক করে সেই চেয়ারে বসে খাবার খাওয়ার জন্য খরচ করা সামান্য বিষয় নয়, কিন্তু আমি অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করি, এটা তারা নয়। যদি আমরা জানতাম যে এই টেবিলে সমাজে যাদের গরিব বলা হয়, যদি তাদের এখানে বসিয়ে খাবার দেওয়া হয়, তাহলে আমাদের সকলের ক্ষুধা এক, আমাদের সকলকে একরকম দেখতে হবে। এটা সবাইকে দেখাতে পারি। আপনার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আমি খুব খুশি হয়েছি। আপনি যা ভাবছেন তা খুব বড় বিষয়, এবং আমার হৃদয় থেকে তাদের সঙ্গে দেখা করার পর আমি আবারও একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্যালেসের ভিতরে গিয়েছিলাম। এইবার আমি সবকিছু মনোযোগ দিয়ে দেখেছি। ওয়ান ডাইনিং হলো বুক করার পরিকল্পনা। আমি সেলস ম্যানেজারকে জানিয়েছি আমাদের প্রস্তাব আমি রেখেছি। তিনি শুধু একটি প্রশ্ন স্যার, করেছেন। আমি কি জানতে পারি আপনি কেমন ধরনের জীবনযাপন করছেন? আমি আগে থেকেই জানতাম তারা কি জিজ্ঞাসা করবে। আপনি কেমন ধরনের ইভেন্ট করতে যাচ্ছেন তারা অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করবে, এবং যদি আপনি বলেন যে আপনি গরিব মানুষদের নিয়ে ভিডিও করতে যাচ্ছেন, তাহলে তারা বিশ্বাস করবে না। তাই তার উত্তর আপনি ভাবনা করে দিন। তাদের না মানার পরেও আমি তাদের সত্য বলেছি। আমি বলেছি আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কিছু লোক আপনার ফিল্ম দেখে। আমি বিশেষত্বের কথা বলবো। চিন্তা করবেন না, আমাদের কাছে আর কোনো উপায় নেই। যে জল বোতল নিয়ে আসছে, এটি নিয়ে এখানে কর্মচারীরা জানে যে আমরা ইউটিউব ভিডিও তৈরি করি। অনেকেই আমাদের সাবস্ক্রাইবার, তাই আমি অনুরোধ করেছি। আমরা চাই যে আপনি আপনার অনুরোধটি ইমেলে লিখুন এবং 2 দিন পরে উত্তর দেব। তাদের কথায় আমি ইমেল পাঠিয়েছি যে আমাদের এই দিনে একটি ডাইনিং হলো বুক করতে হবে, কিন্তু 30,000 টাকার জন্য তারা কি রাখবে এই প্রশ্ন ছিল। সুতরাং সেই সন্ধ্যায় ফাল্কনামা প্যালেসের রেস্তোরাঁয় গিয়ে 5,000 টাকার স্ন্যাক্স অর্ডার করে পরিকল্পনা এগিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করলাম। সেই শিশু মুম্বাই মার্চে আছে, এটি জানা গেছে। মুম্বাইয়ের প্রতিটি রুটে যাওয়া ট্যাক্সি ড্রাইভাররাও আমাদের মিশনে যোগ দিয়েছেন, এবং অন্যদিকে সমাজে দরিদ্র বলে পরিচিত মানুষদের মধ্যে জাতি ও ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য না দেখিয়ে আমরা লোক বাছাই শুরু করলাম। ঠিক 2 দিন পর প্যালেস থেকে আমার কাছে একটি ফোন কল এল। স্যার, যেদিন আপনি ডাইনিং টেবিল চেয়েছেন সেদিন টেবিল ফ্রি নেই। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এমন বলেই আমি অন্য দিন বুক করতে বললাম। ভালোই হলো, কারণ বাচ্চাদের খুঁজে পেতে আমাদের আরও সময় পাওয়া গেল। কিন্তু এখন একটা টুইস্ট এসে গেল। আবার প্যালেস থেকে একটা ফোন কল এল। হ্যালো, গুড মর্নিং স্যার। স্যার, এই তারিখেও একটি লাইনিং টেবিল ফ্রি নেই। কি করে বুঝতে পারছি না। আর যদি আপনি বলেন যে আপনি গরিব মানুষদের এনে ভিডিও নিতে চান, তাহলে তারা মানবে না। তাই তার উত্তর ভেবে বলুন। আমি 2 বার প্যালেস দেখতে গিয়েছিলাম, কিন্তু 2 বারই বুক করতে পারিনি। আমরা সবাই জানি যে জায়গাটি খুবই ব্যয়বহুল এবং তাড়াতাড়ি বুক করা যায় না। 2 বার না বলার পর আমি খুবই অবাক হয়েছিলাম। কিন্তু আপনি তো জানেন যে যত বছরই লাগুক, আমরা যা ঠিক করেছি আমরা তাকে সেই জায়গায় উপস্থিত করব। এরপর ডেট নিয়ে আমি আর চিন্তা করিনি। যখনই ফ্রি হবে তখনই বুক করে দেব। ওদিকে মহারাষ্ট্র মুম্বাইতে সেই পিজা শপের মতো 22টি শপ রয়েছে। সব দোকান খুঁজে সেই শিশুদের কোনো দিক থেকে খোঁজ পাওয়া যেতে পারে। একদিকে শিশুদের খুঁজছিলাম, আর অন্যদিকে সেই হোটেলে কোনোভাবে ভিডিও বানানোর জন্য কিছু লোককে ফোন করে। ঠিক 2 দিন পর আমি একটি বার্তা পেলাম। স্যার, আর কিছুদিনের মধ্যেই রয়্যাল 1-at-1 ডাইনিং হলো বুকিংয়ের জন্য ফ্রি হবে। ইমেলে এটাই নিশ্চিত করা হয়েছে। এর জন্য ইমেলে দেওয়া এই চুক্তিতে সই করুন, তবে এই জায়গায় সামাজিক চিন্তা করুন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অনুমতি নেই। কিন্তু এই পৃথিবীকে আমাকে দেখিয়েই রাখতে হবে, রেকর্ড করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি নিশ্চিত যে সেই প্রাসাদের রাজাও এটি দেখে খুশি হবেন। প্রাসাদে দুপুরের খাবারের বুকিং হয়ে গেছে। আমার পক্ষ থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্যালেসে অনুষ্ঠিত হতে যাওয়া রাজকীয় মধ্যাহ্নভোজের জন্য মাত্র 48 ঘন্টা বাকি ছিল। আসল চাপ তো এখন শুরু হয়েছে। বাচ্চারা মুম্বাইয়ের কোন এলাকায়? আমাদের কাছে এর পরিষ্কার ইঙ্গিত আছে, কিন্তু অন্য কোনো প্রদেশে মধ্যাহ্নভোজন করুন। এটির জন্য তারা রাজি হবে কিনা তা আমার কোনো ধারণা ছিল না, কারণ সাধারণত তারা তাদের স্থান ছেড়ে আসতে চায় না। এখন যা কিছু হবে ভালোই হবে এই বিশ্বাস নিয়ে আমরা মুম্বাইয়ের দিকে যাচ্ছি জন্য বেরিয়ে পড়লাম। খুব বেশি চাপ আছে। আমি আমার ঘড়িটাও রুমে ভুলে রেখে এসেছি। সত্যি এত চাপ? ঠিক আছে, দেখা যাক কি হয়। মুম্বাই যাওয়ার আগে আমার সাথে দেখা করতে অনেক দূর থেকে আসছে কিছু সাবস্ক্রাইবারের সাথে আমি কথা বলছিলাম এয়ারপোর্টের কাছে। তাদের সাথে কথা বলার সময় আমি সেই শিশুদের কথা ভাবছিলাম। একই প্রশ্ন আমার মনে ঘুরছিল। মুম্বাইয়ের জন্য আমরা রওনা হলাম এখনই। 40 ঘন্টা বাকি আছে। এত কম সময়ে তাদের কিভাবে রাজি করাবো তা আমি বুঝতে পারছিলাম না। যদি তারা আমাদের সাথে আসতে অস্বীকার করে, তবে আমাদের পুরো পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। কিন্তু সব ঠিকঠাক হবে যাবে এমনটা ভেবে আমি মুম্বাই পৌঁছালাম। রয়্যাল লাঞ্চের জন্য মাত্র 24 ঘন্টা বাকি ছিল। এই অনন্য শহরে আমি আমার যাত্রা শুরু করলাম, এবং কিছুক্ষণের মধ্যেই আমি সেই ভিডিওতে দেখা শিশুদের সাথে দেখা করতে যাচ্ছি। যেমন আমরা সেই জায়গার কাছে পৌঁছাচ্ছিলাম, তেমনই ট্রাফিক খুব ভারী ছিল এবং উত্তেজনা বাড়ছিল। অবশেষে পিৎজা শপটি দেখা গেল।
সে ভিতরে গেল, সেখানে সেই বাচ্চাদের তাদের সন্তানদের পরিবারের সাথেও দেখা হলো। ভিডিও দেখিয়ে আমি তাদের জিজ্ঞাসা করলাম যে বাচ্চারা কোথায়, আমি কি তাদের সাথে দেখা করতে পারি। জানা গেল যে সেই 3টি বাচ্চার মধ্যে একটি মায়ের কাছে গেছে। তার সাথে দেখা করার জন্য আমি তাদের জিজ্ঞাসা করলাম। বাচ্চারা পিৎজা খাওয়ার জন্য দোকানের ভিতরে গিয়েছিল, কিন্তু তাদের পোশাক দেখে তাদের বাইরে পাঠিয়ে দেওয়া আমাদের হয়। কিছু বলার ছিল, কিন্তু বাচ্চাদের বাইরে পাঠানো কি ন্যায়সঙ্গত ছিল? আমার সন্তানরাও অন্যান্য শিশুদের মতো স্কুলে যাচ্ছে এবং পড়াশোনা করছে, কিন্তু আমাদের সন্তানদের কেন বাইরে পাঠিয়ে দেওয়া হলো? কারণ আমরা গরিব। আমরাও আপনার মতো মানুষ, আমাদের কেন এমন নিচু করে দেখছেন? গরিব মানুষদের এমনভাবে দেখবেন না, দয়া করে। এরপর তাদের সন্তানদের সাথে যা ঘটেছিল তা যেন অন্য কোনো সন্তানের সাথে না ঘটে, তার জন্য আমরা কিছু করছিলাম। এজন্য আমাদের তাদের সাহায্যের প্রয়োজন ছিল। তিনি কিছু না ভেবে শুধু এটুকুই বললেন, আমরা জানতে পেরেছি যে আপনি আমাদের মতো গরিবদের অনেক সাহায্য করেছেন। আপনি আমাদের সাথে থাকবেন, আমরা আপনার সাথে আছি। তার আনন্দে ভরা নাশি আমাদের অবধি পাড়া। 18 ঘন্টার মধ্যে রয়্যাল লাঞ্চের জন্য প্রস্তুতি শুরু হয়েছে। আমি তাদের জন্মদিন জিজ্ঞাসা করলাম তাদের জন্মদিন কবে। তারপর আমাদের প্যালেসের যাত্রা শুরু হলো। তার ছেলের জন্য 7 টাকার পানির বোতল কেনা কৃষকের পরিবার 1000 কোটি টাকার গাড়িতে ঘুরছে ছিল। বুকিং ছাড়া ভিতরে প্রবেশ নিষেধ বলার সময় আমাদের নিরাপত্তা বন্ধুদের সাথে দেখা করার সময় এসেছে। এই মুহূর্তে বেচেলি থেকে অপেক্ষা করছিলাম আসছে। এই ঐতিহাসিক ঘটনার আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের একটি ব্যাগ আছে, এটি ছেড়ে দিন। আপনি আমাদের অতিথি, আমরা আপনাকে চেক করব না। কিন্তু এই নিন, এটি আপনার জন্য। নিন সুপ্রিয়াজি, ধন্যবাদ। আমাদের আসল যাত্রা প্যালেস থেকে শুরু হবে। স্কুলিস্টে আসা অতিথিদের নাম সেখানে একটি রেজিস্টারে লেখা হয়। এতে বড় মানুষ বা উচ্চ পদে থাকা ব্যক্তিদের নামই থাকে। আপনি এখন প্যালেসে। সবাই করার জন্য করে। এই ঘটনাটি দেখে যাওয়া হবে। আবহাওয়াও খুব খুশি ছিল। সেই আবহাওয়া ছিল অসাধারণ, সেই বাতাস। অবশেষে ভিতরে যাওয়ার আগে হোটেলের লোকেরা আমাকে এবং এমন আশা করি বলেছে, আপনার কোনো ভিডিওগ্রাফি থাকবে না, শুধুমাত্র ছবি। আমরা আপনার শার্ট মনে রেখেছি, আমাদের ক্রু শুধুমাত্র ছবি তুলবে। আমি জুতা আশ্বাস দিয়েছি। সাধারণত আমি মিথ্যা বলি না, বলার প্রয়োজনও হয় না। মিথ্যা এমন একটি জিনিস যা মুখ থেকে বের হয়। আমি এই জায়গায় কিছুই করিনি, তাকে অর্জন করার জন্য এমন বলা হয়েছিল। কিন্তু এই দেশে সমান অধিকার আনার জন্য আমার মনে হয়েছিল যে এই জুতো ভুল নয়। আমি কেন এমন বলেছিলাম এটি আপনাকে এই ভিডিওর শেষে জানা যাবে। এই দেশে সমান অধিকার আনার জন্য আমার মনে হয়েছে যে এই লড়াই ভুল নয়। নিজা মহারাজা ডাইনিং টেবিলের মাঝখানে বসেন। তিনি যে চেয়ারে বসেন তাতে হাত রাখার জায়গা একটু উঁচু। কৃষককে মহারাজা মনে করা দেশের ধারণা পুনরায় জীবিত হয়েছে। কৃষক হওয়া আপনার জন্যই এই আসন হওয়া উচিত। শতাব্দী ধরে শুধুমাত্র ধনীদের এই জগতে আজ সাধারণ মানুষ বসে আছে। 1 শতাব্দী আগে যারা খাবার পরিবেশন করত তারাই আবার তৈরি করে পরিবেশন করছে। এই অনন্য ল্যাম্পসুপের সাথে রয়্যাল লাঞ্চ শুরু হয়ে গেল। এমন হলো খুব প্রয়োজন। এসব মহারাজাকে যেমন পরিবেশন করা হয় এখানেও তেমনই পরিবেশন করা হবে। ভ্যারাইটি পর ভ্যারাইটি খেতে আসতেই থাকে। বসে থাকা লোকেরা জাতি ধর্মের কোনো ভেদাভেদ ছাড়াই তাদের খাবারের আনন্দ নিচ্ছে। প্লেটের 30,000 এই খাবারের জন্যই নয়, এমন একটি ঐতিহাসিক জায়গা এবং এই চেয়ারগুলিতে বসার দাম। সবাই এই অনন্য ভোজের আনন্দ উপভোগ করছে। যে হাত সবসময় কষ্ট সহ্য করে, আজ সেই হাত দিয়ে রাজকীয় খাবার পরিবেশন করা হচ্ছে।
আমরা যা করেছি তার প্রভাব সারা ভারত জুড়ে পৌঁছানো উচিত। এটাই আমার উদ্দেশ্য। এত সুন্দর হাসি এবং আরো অনেক কিছু। শেষ পর্যন্ত আমি হাসলাম। আমরা শেষ খাবার খাচ্ছি। প্রস্তাবনা 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 প্রস্তাবনা। রাজকীয় খাবার এভাবে শেষ হয়েছে, কিন্তু আরো অনেক কিছু করার আছে। এই বিলের পুরো টাকা এবং তারা এত নগদ নিতে অস্বীকার করেছে, তাই আমি টাকা স্থানান্তর করেছি। এই ঘটনার মাধ্যমে আমি নতুন বন্ধুদের সাথে পরিচিত হয়েছি। তারা আমাকে এই প্যালেসের ইতিহাস জানাতে একটি বিশেষ ট্যুর দিয়েছে। তারা আমাকে দেখিয়েছে, কিন্তু সেখানে থেকে আমি 4টি মিনার দেখতে পাইনি। আমি তো এই দেশের অন্যান্য রাজ্যগুলোই দেখেছি। প্রতিটি রাজ্যকে জানতে হবে। আমার যাত্রা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছে। সবকিছু করার জন্য অনেক সময় লাগবে, আমি জানি, কিন্তু আমি প্রস্তুত। গরিবদের জন্য দান দিয়েছি। এখানে 9টায় অন্য রাজ্যে থাকতে হবে, এবং রাজ্যের নম্বর 1 হোটেলে আপনি যেতে পারেন। সেখানে যাওয়ার পর আমি উভয় জায়গাকে এক করে দিয়েছি। সাধারণত 5 তারকা হোটেল শুধুমাত্র ধনী লোকদের জন্য, এমনটা ভাবা হয়। হোটেলের কর্মচারীরাও এই ধারণা নিয়ে বেশ চিন্তিত। উঠা। আপনার জন্য করি, আপনার জন্য করি, আপনার জন্য করি, আপনার জন্য করি। যদি আমি এই ইচ্ছা পূরণ করতে পারি, কিছু বাধা আছে। আচমকা গলা ব্যথা এবং পরিবেশ পরিবর্তনের কারণে আমি অসুস্থ হয়ে পড়েছি। সাধারণত আমি ট্যাবলেট খাই না, কিন্তু আজ যা হওয়ার তা হবেই। তাই আজ আমি এই ট্যাবলেট নিচ্ছি। আমি কিছুই আমাদের থামাতে পারবে না। কাজ আজ আমি খাঁচার ভিতরে নিয়ে যেতে আছে উপহার, বেঁচে থাকা মা। ভাইকে নিয়ে নয়, উপহার। ভাষা যাই হোক না কেন, মন একটাই। এছাড়াও এখানে প্রতিটি বিষয়ের ছবি তুলে আমার সুটকেসে রেখে তা ভারতের সবচেয়ে বড় মিউজিয়ামে নিয়ে যাওয়া হচ্ছে। সিকিউরিটি পার করে কোনোভাবে ভিতরে নিয়ে গেল। এইভাবে সমান অধিকারের জন্য আমাদের লড়াইয়ের স্মৃতিকে একটি ঐতিহাসিক সংযোগ দিল। গর্বের উপর রাখা। এখানে কেউ আসছে, সে এমনভাবে এসেছে যান সেখানে একসময় যে পিৎজার দোকান থেকে বের করে দেওয়া হয়েছিল, আজ তারাই তাদের ভেতরে আসার জন্য অনুরোধ করছে। খুব অল্প সময়ের মধ্যে যাদের সাথে দেখা হয়েছে তাদের সাথে আমাদের ঘনিষ্ঠতা। এই ছেলেটির সাথে আমাদের সম্পর্ক গড়ে উঠেছে। বিচ্ছেদের কান্না, মানুষ সবাই এক হয়। 5 স্টার হোটেল শুধুমাত্র ধনীদের জন্য নয়, সাধারণ মানুষের জন্য। এটা সবাই কিভাবে করে? আপনি এই ভিডিওটি দেখে 5 স্টার হোটেলগুলি আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে তো? তাকে কেউ যা আমার ছিনতাই জন্য, করল। তা সব সময় আমার সাথে থাকবে। শেষ প্রশ্ন, আপনি কেন এসব করছেন? আমি অসম্ভবকে সম্ভব করে দেখাতে পছন্দ করি। মজা লাগে। কিছু বছর আগে কেউ আমাকে বলেছিল যে এই দেশকে পরিবর্তন করা অসম্ভব, কিন্তু আমাদের খাদ্যের উপর সমান অধিকার রয়েছে।